আমার নাম হাদ। আজ 17 জুলাই 2025 সাল। আমার জীবনটা বেশ ভালো। আমি সরকারি অফিসে কাজ করি। চেয়ারটা নরম, মাথার ওপর পাখা দুলছে, বাতাস ঠান্ডা। সবাই আমাকে স্যার বলে ডাকে। এটা সম্মানের জীবন। কঠোর পরিশ্রম করে আমি এটা অর্জন করেছি। আমার বাবা আমাকে নিয়ে খুব গর্বিত। তিনি সবাইকে তার ছেলে অফিসারের কথা বলেন। যখন আমি বাড়ি আই, মা হাসেন, বাবা আমার দিকে খুশির চোখে তাকান। তিনি বিশ্বাস করেন আমি নিজের জন্য একটা ভালো পৃথিবী তৈরি করেছি। আর জানেন তো, আমি নিজেও তোর জন্য গর্বিত। আমি তাকে আমার নায়ক হিসেবে দেখি। সেই মানুষ ইনি আমাকে বিশাল জটিল পৃথিবীতে সফল হওয়া জন প্রয়োজন নিয়ে সব কিছু দিয়েছেন। আমার বাবা অনেক পরিশ্রম করতেন। আমি এটা সব অসম্ভব। তিনি খুব একটা বিশ্রামিতে না, সকালে তাড়ি বেরিয়ে যেতেন, রাতে দেরি করে ফিরতেন। তার মুখ প্রায় ক্লান্ত থাকত, কিন্তু আমার জন্য তার মুখ সবসময় একটা ছোট হাসি থাকত। তিনি আমার দিনের খবর জিজ্ঞেস করতেন, সকল আর বন্ধুদের নিয়ে আমার গল্প শুনতেন। তিনি আমার জীবনটা সহজ করে দিয়েছিলেন। সব কঠিন কাজ তিনি নিজের হাতে নিয়েছিলেন। বাইক কেনার টাকা নিয়ে আমাকে এখনো চিন্তা করতে হয়নি। টেবিলে খাবার নিয়ে আমাকে এখনো চিন্তা করতে হয়নি। আমার বাবা ছিলেন এক মজবুত দেয়াল। জীবনের শব্দ থেকে তিনি আমাকে রক্ষা করতেন। আমি ভেবেছিলাম তার কঠোর পরিশ্রম আমি বুঝি, তার আত্মত্যাগের জন্য আমি গর্বিত ছিলাম। কিন্তু আমার গর্ব ছিল খুব সাধারণ। এটা ছিলেন এক ছেলের গর্ব, হে সুফল দেখে, প্রক্রিয়াটা দেখে না। আমি তামর পরিশ্রমের ফল দেখেছিলাম, কিন্তু পরিশ্রমটা নিজে কখনো ট্রুলি দেখিনি। তিনি পরিষ্কার শার্ট পরতেন, সেটা আমি দেখেছিলাম, কিন্তু দিনের বেলায় সেই শার্টে ঘাম লেগে থাকতা সেটা দেখিনি। আমি সুস্বাদু খাবার খেতাম, কিন্তু আমার ভবিষ্যতের জন্য, টাকা বাঁচানোর জন্য তিনি কক্ষুধা অনুভব করতেন। সেটা আমি কখনো অনুভব করিনি। আমার পৃথিবীটা আরামদায়ক ছিল। এটা ছিল এমন এক পৃথিবী তিনি আমার জন্য তৈরি করেছিলেন। আমি সুন্দর বাড়ির ভেতরে থাকতাম, কিন্তু প্রতিটি ইট গাঁথার কষ্ট আমি কখনো জানতাম না। তার সংগ্রাম সম্পর্কে আমার ধারণা ছিল অগভীর। বই থেকে পারা একটি গল্প জীবন দিয়ে অনুভব করানো। এই আরাম আমাকে অন্ধ করে দিয়েছিল। আমি আমার বাবাকে ভালোবাসতাম, হ্যাঁ, আমি তাকে শ্রদ্ধা করতাম অবশ্যই, কিন্তু আমি তাকে ট্রুলি চিনতাম না। আমি সে মানুষটিকে চিনতাম না হিনি প্রতিদিন আমার জন্য পৃথিবীর মুখোমুখি হতেন। আমার শিয়াত পনিয়ন্ত্রিত অফিস তাকর পৃথিবী থেকে হীন গ্রহের অন্ত ছিল। আমার বিনয়ী কথোপকথন গুলরাস্তার একটু কথার অন্ত ছিল। নায়াতিন তো শুনেছেন। আমি ভেবেছিলাম আমার বেতনের একটা আক্কা আমি ভেবেছিলাম তাহার বাস্কের খঞ্জনে অথেষ্ট। আমি বিশ্বাস করতাম আমার সফল গই তার জন্য চূড়ান্ত উপহার। আমি বুঝতে পারিনি বোঝা প্রজাটা কাবা সাফল্যের চেয়ে অনেকবারে উপহার। আর এই শিক্ষাটা আমি সবচেয়ে কঠিন উপায়ে শিখতে যাচ্ছিলাম। কেন আমি তারপর কষ্ট বুঝিনি? কারণটা সহজা, তিনি আমাকে কখনো দেখাননি। আমার বাবা তারপর সংগ্রাম লুকাতে ওস্তাদ ছিলেন। তিনি তার কঠিন জীবন আর আমার সাচা জীবনের মাঝে একটা দেয়াল তৈরি করেছিলেন। তখন তিনি বাড়ি ফিরতেন, দরজার বাইরে তানরা সব চিন্তা রেখে আসতেন। তিনি মুখ ধুয়ে একটা পরিষ্কার লুঙ্গি পরে আমার সাথে বসতেন। তিনি খুশি রক্ষা বলতেন, মজার গল্প শোনাতেন। তিনি ক্ষণগ্রমের অভিযোগ করতেন না। তিনি ক্ষণ গ্রাহকদের নিয়ে অভিযোগ করতেন না। তিনি ক্ষণ তার পিছের ব্যথার অভিযোগ করতেন না। তার মুখ ছিল শান্ত মুখোশা। এটা ছিল তার প্রিয় ছেলের জন্য একটা নিখুঁত অভিনয়। আমি একটা বুদবুদের মধ্যে বাস করতাম। আমার বাবা আমার জন্য এই বুদবুদ তৈরি করছিলেন। তিনি চেয়েছিলেন আমি শুধু পড়াশোনা অনুদি। তুমি শুধু পড়ো বাবা, তিনি বলতেন, আর কিছু নিয়ে চিন্তা করো না, আমি সবকিছুর জন্য আছি। আর আমি শুনতাম। আমি বাইরে মুখ গুঞ্জে রাখতাম, ভালো ফল করার জন্য কঠোর পরিশ্রম করতাম। আমি বিশ্বাস করতাম এটি আমার একমাত্র কাজ। আমি ভাবতাম আমি আমার দায়িত্ব পালন করছি। আমার পৃথিবী ছিল সমীকরণ, কবিতা আর ইতিহাসের পাঠে ভরা। তার পৃথিবী ছিল কড়া রোদ, ধুলোমাও রাস্তা আর কঠিন মানুষে ভরা। আমাদের দুই পৃথিবী কখনো ট্রুলি স্পর্শ করেনি। তিনি এটা নিশ্চিত করেছিলেন। তিনি ছিলেন দেবার রক্ষক। বাইরের বুনো জঙ্গল থেকে আমার শান্তিপূর্ণ বাগানকে রক্ষা করতেন।
সরকারি কর্মকর্তা হিসেবে আমার জীবন আরো দূরত্বতরী করেছিল। আমি ফাইল, মিটিং আর দাপ্তরিক বাসার জগতে প্রবেশ করেছিলাম। আমার সমস্যা ছিল অনুমোদনের অপেক্ষায় কাপাইল আর প্রকল্পের সময়সীমা নিয়ে। আমার বাবার সমস্যা ছিল টিকে থাকা নিয়ে। বিল পরিশোধের জন্য গরমের দিনে কিভাবে একটা জায়গা খুঁজে পাওয়া যায়, কিভাবে একজন গ্রাহকের সাথে মোকাবিলা করা যায়, ঠিক দাম দিতে চায় না। আমার সংগ্রাম ছিল বুদ্ধি তাত্ত্বিক, তার সংগ্রাম ছিল শারীরিক, তাৎক্ষণিক আর কঠিন। আমি এই দুই বাস্তবতাকে মেলাতে পারতাম না। এটা একটা বিদেশি ভাষা বোঝার চেষ্টা করার মতো ছিল। আমি শব্দগুলো শুনতাম কিন্তু অর্থ জানতাম না। একদিন তিনি স্বাভাবিকের চেয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরলেন। তাকে খুব ক্লান্ত দেখাচ্ছিল। তার শার্টে একটা ছোট চেংড়া ছিল। তিনি কিছু বললেন না, শুধু চেয়ারে থপ করে বসে পড়লেন। তিনি অনেক অক্ষর চোখ বন্ধ করে রাখলেন। প্রথমবারের মতো আমি তার মুখোশে একটা ফাটল দেখলাম। আমি এমন গভীর ক্লান্তি দেখলাম তিনি আর লুকাতে পারছিলেন না। আমি তাকে জিজ্ঞেস করলাম, বাবা তুমি ঠিক আছো? তিনি শুধু মাথা নাড়লেন এবং হাসার চেষ্টা করলেন, কিন্তু তার চোখ অন্য গল্প বলছিল। সেই মুহূর্তে আমার মনে কৌতূহলের বীজ রোপিত হলো। তিনি আসলে সারাদিন কি করেন? তিনি কিসের মুখোমুখি হন? তার গ্লান্ত হাসির পেছনের আসল গল্পটা কি? আমার জানার তীব্র প্রয়োজন অনুভব হলো। আমি একটা সিদ্ধান্ত নিলাম। একজন সরকারি কর্মকর্তার জন্য এটা একটা অদ্ভুত সিদ্ধান্ত ছিল। আমি কয়েক দিনের জন্য আমার বাবার জীবন যাপন করার সিদ্ধান্ত নিলাম। আমি নিজের শরীর দিয়ে তার সংগ্রাম অনুভব করতে চেয়েছিলাম। আমি তার কষ্ট বুঝতে চেয়েছিলাম, শুধু কল্পনা করতে নয়। আমি বাবাকে বললাম, আমি ব্যক্তিগত একটা কাজের জন্য কয়েক দিনের ছুটি নিচ্ছি। তিনি বেশি প্রশ্ন করলেন না, তিনি আমাকে বিশ্বাস করতেন। পরের দিন সকালে আমি এক বান্ডিল পূর্ণ বই নিলাম। এগুলো সেই বই তিনি বাস স্ট্যান্ডের কাছে ফুটপাতে বিক্রি করতেন। আমি তামুর ইউজুয়াল সপ্টে গেলাম। সুরো তখনও বেশ গরম। শহরের কোলাহল কানে তালা লাগিয়ে দিচ্ছিল। এটা ছিল তার জগতে আমার প্রথম পদক্ষেপ। প্রথম দিনটা ছিল বিনয়ের এক শিক্ষা। আমি ধুলোময় ফুটপাতে বসেছিলাম। গাড়ি আর বাস ছুটে আসছিল। আমার মুখে আর বইয়ে ধুলো ছুঁড়ে দিচ্ছিল। মানুষজন পাশ দিয়ে হেঁটে আসছিল। বেশিরভাগই আমার দিকে তাকাওনি পরন্তা। কেউ করুণার দৃষ্টিতে তাকাল। কয়েকজন থামাল। একজন লোক 10 মিনিট ধরে দাম নিয়ে তোট করল এবং তারপর কিছু না কিনেই চলে গেল। বই, গল্পের বই, পূর্ণ বই বিক্রি হচ্ছে। চিৎকার করতে করতে আমার গলা শুকিয়ে গেল। শক্ত মেঝেতে বসে থাকতে থাকতে আমার পিঠে ব্যথা শুরু হলো। 4 ঘন্টা পর আমি মাত্র একটা বই বিক্রি করতে পেরেছিলাম। আমার মতকে হতাশার লজ্জার থেও বয়ে গেল। আমার বাবা এটা প্রতিদিন করতেন, বছরের পর বছর ধরে। তিনি কিভাবে এটা করতেন? পরের দিন আমি তাহার করা অন্য একটা কাজ চেষ্টা করলাম। আমি 1 ঘন্টার জন্য একটা রিক্সা ভাড়া করলাম। মালিক আমার পরিষ্কার কাপড় আর্নহাত দেখে হাসলেন, কিন্তু তিনি আমাকে দিলেন রিক্সা চালানো সাইকেল চালানো রমতুনে। এটা একটা যুদ্ধ, যাত্রীর ওজনের বিরুদ্ধে যুদ্ধ, অসম রাস্তার বিরুদ্ধে যুদ্ধ, নিজের জ্বলন্ত পেশির বিরুদ্ধে যুদ্ধ। আমার প্রথম যাত্রী ছিলেন একজন হারি মানুষ। আমি টানতে টানতে আমার পা কাঁপছিল। খামা আমার মুখ দিয়ে গিয়ে চোখে পড়ছিল। প্রতিটি পেশি ব্যথা চিৎকার করছিল। যখন আমি গন্তব্যে পক্ষ ছিলাম, আমার হাত কাঁপছিল। তিনি আমাকে ভাড়া দিলেন এবং একটি কথাও না বলে চলে গেলেন। আমি নিজেকে ছোট এবং অজস্র মনে করলাম। তৃতীয় দিনে আমি একটি ভিড় বাসে বই বিক্রি করার চেষ্টা করলাম। এটা ছিল সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ। বাস থাসা ছিল, ঠিক মতো দাঁড়ানোর জায়গাও ছিল না। ইঞ্জিনের গর্জন আর মানুষের কথার উপর আমার কথা শোনানোর জন্য আমাকে চিৎকার করতে হয়েছিল। আমি ভিড়ের মধ্যে দিয়ে ঠেলে আসছিলাম। বইগুলো তুলে ধরে বলছিলাম, আপনার বাচ্চাদের জন্য ভালো গল্প, আপনার যাত্রাপথে একটি বই পড়ুন। মানুষজন আমাকে ঠেলে সরিয়ে দিচ্ছিল। কেউ বিরক্তি নিয়ে আমার দিকে তাকাল। একজন বৃদ্ধা একটি ছোট বই কিনলেন। তিনি আমাকে একটি সাদা হাসি দিলেন।
সেই সামান্য দদিয়া মরুভূমিতে এক গ্লাস ঠান্ডা জলের মতো মনে হয়েছিল। কিন্তু বাকি যাত্রাপথে আমি ছিলাম শুধু কোলাহলের একটা অংশ, একজন সংগ্রামরত মানুষ ইয়ে কিছু টাকা রোজগার করার চেষ্টা করছিল। দে প্রতিটি অভিযোগতা ছিল এক নতুন আবিষ্কার। কষ্টের প্রতিটি মুহূর্ত ছিল আমার বাবার জীবনের গল্পের এক একটি পাতা। ওখন ফুটপাতে বসে আমার পিঠে ব্যথা হতো, আমি দেখতাম বাবা রাতে নিজের পিঠ খাসছেন। ওখন একজন গ্রাহক সামান্য ছাড়ের জন্য আমার উপর চিৎকার করত। আমার মনে পড়ত সেই সময়গুলো, এখন বাবা চুপচাপ আর মনমরা হয়ে বাড়ি ফিরতেন। ওখন রিক্সা টানতে টানতে আমার পা বলতো, আমি বুঝতাম কেন তিনি সন্ধ্যায় এত ধীরে হাঁটতেন। তেমন পুরো জীবন আমি শুধু দূর থেকে দেখেছিলাম, তা এখন আমার চোখের সামনে ভেসে উঠছিল। আমি শুধু এই নাটকের একজন অভিনেতা ছিলাম না, আমি প্রতিটি অনুভূতি অনুভব করছিলাম। সংগ্রাম আর কোনো গল্প ছিল না, এটা ছিল আমার বাস্তবতা। আমি অবশেষে বুঝলাম আমার বাবার বীরত্ব কোনো একটি মহান কাজে ছিল না, এটা ছিল হাজার হাজার ছোট বেদনাদায়ক মুহূর্তে। এটা ছিল সে মর্যাদাতীন নিদুলময় রাস্তায় বিক্রি করার সময় বজায় রেখেছিলেন। এটা ছিল সেই শক্তিয়াতীন নিষ্ঠুর সূর্যের নিচে রিক্সা টানার সময় দেখিয়েছিলেন। এটা ছিল সেই দৃঢ়তার ছিল এমন এক পৃথিবীর প্রতি প্রায় সেই নির্দয় ছিল। তিনি ইশাবাস করেছিলেন যাতে আমি একটি ঠান্ডা অফিসে বসতে পারি। তিনি কোলাহলের মতো কষ্ট পেয়েছিলেন যাতে আমার জীবন শান্তিময় হয়। তারও নির্ভয় আত্মত্যাগ ছিল আমার আরামদায়ক পৃথিবীর ভিত্তি। আমার সাফল্য আমার নিজের ছিল না, এটা গড়ে উঠেছিল তার কষ্ট, তার খাম আর তার অবিচল ভালোবাসার উপর। সেই সন্ধ্যায় আমি বাড়ি ফিরলাম। আমি নোংরা, ক্লান্ত আর ভেঙে পড়েছিলাম, কিন্তু আমার হৃদয় ছিল পূর্ণ, এক নতুন ধরনের বোঝাপড়ায় পূর্ণ। আমি আমার বাবাকে তার ইউজুয়াল চেয়ারে বসে খবরের কাগজ পড়তে দেখলাম। আমাকে দেখে তিনি মাথা তুলে হাসলেন। তোকে ক্লান্ত দেখাচ্ছে বাবা, তোর প্রজেক্ট কি কঠিন ছিল? তিনি জিজ্ঞেস করলেন। আমি কথা বলতে পারছিলাম না। আমি শুধু তার কাছে গেলাম, মেঝেতে হাঁটু গেড়ে বসলাম আর তার কোলে মাথা রাখলাম। গত কয়েকদিনের সব ব্যথা, হতাশা আর লজ্জা চোখের জলে পরিণত হলো। সেগুলো দুঃখের কান্না ছিল না, সেগুলো ছিল খত্তার কান্না, শ্রদ্ধার কান্না, এমন এক পুত্রের কান্না ইয়ে অবশেষে ট্রুলি তার বাবাকে খুঁজে পেয়েছিল। তিনি অবাক হয়েছিলেন। তিনি আলতো করে আমার চুল আঁচড়ে দিলেন। কি হয়েছে আহাদ, কি হয়েছে? তিনি জিজ্ঞেস করলেন, তার কণ্ঠে উদ্বেগের সুর। আমি তার দিকে তাকালাম, আমার চোখ জলে ঝাপসা। বাবা, আমি ফিসফিস করে বললাম, আমার কণ্ঠ আবেগের রুদ্ধ। আমি খুব দুঃখিত। আমি কখনো জানতাম না, আমি কখনো বুঝিনি। আমাকে কি করেছি তা ব্যাখ্যা করতে হয়নি। তিনি আমার চোখে তা দেখেছিলেন, তিনি আর কাপড়ে ধুলো দেখেছিলেন, তিনি আমার হাতেন তুন কোডেরা দেখেছিলেন, তিনি আমাকে জড়িয়ে ধরলেন। সেই আলিঙ্গনে কোনো কথা ছিল না, ছিল শুধু একজন বাবার আর নির্ববোজা পাটরাইনি কিছু উকিশ্বর করেছিলেন এবং একজন পুত্রের নির্ববোজা পাটরাইনি অবশেষে সেই আত্মত্যাগের গভীরতা বুঝেছিলেন। আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা কোন বই বা বিশ্ববিদ্যালয় থেকে আসেনি, এটি এসেছিল আমার বাবার সংগ্রাম নিয়ে 3 দিন বেঁচে থাকার মধ্য দিয়ে।